দর্শক, ২৪-এর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে আগে এবং এতদিন পর্যন্ত অনেক আলোচনা হয়েছে। আওয়ামী লীগ সরকার ফেলে দেওয়ার পেছনে বিদেশি কোনো শক্তি কাজ করেছে কিনা, আমেরিকার ডিপ স্টেটের ভূমিকা ছিল কিনা, তাদের ইনভেস্টমেন্ট ছিল কিনা, এরকম নানা আলোচনা অনেককেই আমরা করতে শুনেছি। এমনকি জুলাই আন্দোলনের পক্ষে যারা সক্রিয় অংশগ্রহণ করেছে তাদেরকেও এটা বলতে শুনেছি, যেমন ফরহাদ মজার। ফরহাদ মজার স্পষ্ট বলেছেন আমেরিকার ডিপ স্টেট, জো বাইডেন প্রশাসন, তাদের ভূমিকা, তাদের ইনভেস্টমেন্ট, ইউএসএইডের ইনভেস্টমেন্ট, এই ব্যাপারগুলো বারবার উঠে এসেছে। বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আসার পরে ইউএসএইডের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। ইউএসএইড তারা বাংলাদেশে কার্যক্রম চলমান অবস্থায় শেখ হাসিনার শেষ সময়ের দিকে বহু টাকা রাজনৈতিক রিফর্মের জন্য বিনিয়োগ করেছে। এটা একেবারে ওপেন সিক্রেট। সেই টাকাটা শেষ পর্যন্ত শেখ হাসিনার সরকার পতনের জন্য ব্যবহৃত হয়েছে কিনা, ব্যবহার করা হয়েছে কিনা, সেই বিতর্ক রয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, শেখ হাসিনা পতনের পরে সবথেকে বেশি লাভ যাদের হয়েছে, কিংবা শেখ হাসিনার পতন আন্দোলনে যারা সব থেকে সক্রিয় ছিল, দৃশ্যমান ছিল যারা, তারা যদি এখন বলে যে আমেরিকার ইনভেস্টমেন্টে, জো বাইডেন সরকারের ইনভেস্টমেন্টে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এবং তাদেরকে ফেলে দেওয়া হয়েছে, এবং আমেরিকা বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে কিনে নিয়েছিল শেখ হাসিনা সরকার পতনের জন্য, তখন ব্যাপারটা একটু ধাক্কা লাগে, একটু খটকা লাগে। ধরুন, জামাতের কোনো বড় নেতা এই কথা বলছেন যে আমেরিকা ইনভেস্ট করে শেখ হাসিনাকে সরিয়ে দিয়েছে, তাহলে আপনার কেমন মনে হবে? কি মনে হবে? মনে নিশ্চয়ই হতে পারে যে তাহলে কি তিনি আর জামাত করছেন না, কিংবা জামাতকে অন করছেন না। এনসিপির কোনো নেতা যদি এই বক্তব্য দেন তাহলেও খটকা লাগবে, মনে হবে এনসিপিতে বোধহয় তার আর জায়গা হচ্ছে না, তিনি এনসিপি করছেন না, কিংবা হয়তো বিবেকের তাড়না তাকে আজকে এই কথা বলতে বাধ্য করছে। তেমনই একজনের কথা বলবো, যিনি বিএনপির নেতা ছিলেন, একজন বীর মুক্তিযোদ্ধা, নির্বাচনের আগে আগে যিনি জামাতে যোগ দিয়েছেন, সেই মেজর আখতারুজ্জামান। মেজর আখতার গতকালকে একটি অনলাইন প্ল্যাটফর্মে যে বক্তব্য দিয়েছেন, তার বক্তব্যগুলো এতক্ষণ যেটা বললাম সেটার সঙ্গেই হুবহু মিলে যায়। তিনি এখন জামাত নেতা এবং নির্বাচনের আগে থেকে তিনি জামাতের পক্ষে নানা ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন, এমনকি বলার চেষ্টা করছেন এটাও যে জামাত 1971 সালে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, জামাত নাকি ভালো কাজ করেছে, পক্ষে ছিল, এরকম বক্তব্য দিচ্ছেন। একজন বীর মুক্তিযোদ্ধাকে দিয়ে যদি এই কথাগুলো বলানো যায়, তাহলে তো দল হিসেবে জামাতের সেটা লাভ, এবং সেই লাভের জন্যই তাকে দলে ভিড়ানো হয়েছে। কোন কোন শর্তে ভিড়ানো হয়েছে সেটা তো তারাই ভালো জানে। কিন্তু মেজর আখতার হঠাৎ করে কেন বলছেন যে আমেরিকার ইনভেস্টমেন্টে শেখ হাসিনা সরকারকে ফেলে দেয়া হয়েছে? কি বলতে চাইলেন তিনি, কি বলছেন তিনি? তার এই বলার মধ্যে আবার নতুন কোনো রহস্য আছে কিনা, চলুন একটু বুঝে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সাবেক বিএনপি নেতা, বর্তমান জামাত নেতা মেজর আখতার, যিনি কিনা বীর মুক্তিযোদ্ধাও বটে, যদিও জামাতে যোগদানের পরে বহু সমালোচনা সহ্য করতে হয়েছে তাকে। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা হয়ে কিভাবে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত একটা দলে যোগদান করেন এবং সেই দলের পক্ষে ন্যারেটিভ তৈরি করেন, এবং জামাত যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত না এরকম ন্যারেটিভও তৈরি করেন, এটা নিয়ে অনেকেই অনেক বিতর্ক করেছেন। আমরা সেসব কথা বলতে চাই না। মেজর আখতার বাংলাদেশের রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ একজন মানুষ, খুবই স্পষ্ট কথা বলেছেন তিনি জীবনে, কিন্তু হঠাৎ করেই তার জীবনে একটা বাকবদল হয়েছে। হতেই পারে, মানুষের জীবনে অনেক কিছুই তো হয়, অনেক কিছুই ঘটে। হয়তো কখনো কখনো নিজের ওপরে মানুষের নিয়ন্ত্রণ থাকে না, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, সেরকম কিছুও হতে পারে। সেই মেজর আখতার গতকালকে একটি অনলাইন প্ল্যাটফর্মে যে সকল কথা বললেন, সেই কথাগুলো শুনলে আপনার চোখ
কপালে উঠে যাবে, পিলে চমকে যাবে, মনে হবে যে মেজর আক্তার কি এখন জামাত করছেন না, তিনি কি আওয়ামী লীগে যোগ দিচ্ছেন এবার, এরকমটা মনে হতেই পারে। কি বলছেন তিনি, তাকে নিয়ে ভয়েস বাংলার এই ফটোকার্ডটা দেখলেই আংশিক বুঝতে পারবেন। এই ফটোকার্ডটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে 24-এর নির্বাচনের পর আমেরিকা $29 মিলিয়ন ইনভেস্ট করেছে সরকারকে সরিয়ে দেওয়ার জন্য। 2024-এর 7 জানুয়ারি যে শেখ হাসিনার মানে আমি ডামি নির্বাচন হলো, সেই নির্বাচনের পর আমেরিকা $29 মিলিয়ন ইনভেস্ট করেছে শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়ার জন্য। যদিও টাকার অঙ্কটা একটু কম মনে হয়, যেটা এর আগে শুনেছি সেই শোনার থেকে এটা অনেক কম মনে হয়। যাই হোক, কম বেশি যাই হোক, তিনি বলতে চাইছেন মূলত যে জো বাইডেন সরকার এই টাকাটা ইনভেস্ট করেছে বাংলাদেশে, এবং বাংলাদেশে ইনভেস্ট করে জো বাইডেন সরকার একেবারে স্পেসিফিকলি তিনি বলছেন যে রাজনীতিবিদদের কিনে নিয়েছে, শিক্ষাবিদদের কিনে নিয়েছে, সাংস্কৃতিক কর্মীদের কিনে নিয়েছে, সাংবাদিককে কিনে নিয়েছে, সুশীল সমাজকে কিনে নিয়েছে, এনজিও কর্মীদের কিনে নিয়েছে, এমনকি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের পর্যন্ত কিনে নিয়েছে, পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদেরও কিনে নিয়েছে, এরকম কথা তার মুখ থেকে এসেছে। এবং তিনি একেবারে স্পেসিফিক বলেছেন জো বাইডেন সরকার এটা করেছে, তাদের উদ্দেশ্যই ছিল শেখ হাসিনার সরকারকে ফেলে দেয়া, শেখ হাসিনার রেজিম চেঞ্জ করা, রেজিম চেঞ্জ করে তারা তাদের পছন্দের একটা সরকার বসাতে চায়। মেজর আক্তার কি এটা বলে বিএনপিকে একটু খোঁচা মারতে চাইলেন যে আমেরিকার পছন্দের সেই সরকার বিএনপি যাদেরকে আমেরিকা বসিয়েছে? কিন্তু আমরা ডক্টর ইউনূস সরকারের আমলে সেরকম ইঙ্গিত কিন্তু পাইনি। ডক্টর ইউনূস সরকার আমলে যে ইঙ্গিতটা পেয়েছি সেটা হচ্ছে যে জো বাইডেন প্রশাসনের কিংবা মার্কিন প্রশাসনের যদি সেরকম হস্তক্ষেপ থেকে থাকে, তাহলে সেই হস্তক্ষেপটা ডক্টর ইউনূসকে বসিয়ে তারা তাদের পক্ষের শক্তি হিসেবে জামাতকেই কিংবা এনসিপিকেই ক্ষমতায় নিতে চেয়েছিল, এরকমটাই ডক্টর ইউনূসের কর্মকাণ্ডে অন্তত মনে হয়েছে। ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদের কর্মকাণ্ডে এবং সারা দেশে যে আধিপত্য, বিশেষ করে প্রশাসনিক সেক্টরে আধিপত্য, ব্যাংকিং সেক্টরে আধিপত্য, এক ধরনের মিডিয়া সেক্টরেও আধিপত্য, এই আধিপত্যগুলো বলে দেয় যে আমেরিকার পছন্দ যদি মানে এখানে বাস্তবায়ন করার উদ্যোগ থাকে এবং সেটা যদি ডক্টর ইউনূস প্রশাসন করে থাকে, তাহলে সেটা জামাতের পক্ষেই যাওয়ার কথা ছিল, এনসিপির পক্ষেই যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত বোধহয় গণেশটা উল্টে গেছে। গণেশটা উল্টে যাওয়ার ফলে বিশেষ করে বিএনপির রাজনৈতিক দৃঢ়তার কারণে এবং সেনাবাহিনীর সেনাপ্রধানের দৃঢ়তার কারণে শেষ পর্যন্ত পরিকল্পনাটা বাস্তবায়ন করা যায়নি হয়তো। সেই কারণে কি মেজর আক্তার এই ধরনের কথা বলছেন? বিএনপি যখন ক্ষমতায় গিয়েছে তখন বিএনপি থেকেই জামাতে যাওয়া তার জন্য খুব একটা লাভজনক হয়নি, কারণ তিনি ভেবেছিলেন যে পরিস্থিতি সব কিছু, ইউনূস সরকারের সমস্ত আয়োজন, সব পরিস্থিতি জামাতের অনুকূলেই যাচ্ছে, সেহেতু জামাতে যোগ দিলে তিনি সরকারি দলে যাবেন, সরকারি দলে গেলে নির্বাচন না করলেও অন্তত খুবই গুরুত্বপূর্ণ জায়গায়, সরকারের খুবই গুরুত্বপূর্ণ জায়গায় তিনি যেতে পারবেন। সেই ব্যর্থতার কারণেই কি আজকে এই কথাগুলো বলছেন? আমি ব্যক্তিগতভাবে কনফিউজ। তবে সবথেকে বেশি কনফিউজ একজন জামাত নেতা বলছেন যে জো বাইডেন প্রশাসন $29 মিলিয়ন ইনভেস্ট করে শেখ হাসিনা সরকারকে ফেলে দিয়েছে। এই কথা অন্য কোনো মিনিং আমি বাদ দিলাম, সমস্ত আলোচনা বাদ দিলাম, শুধুমাত্র একটা আলোচনাতেই যদি থাকি, তাহলে এই কথা কিন্তু জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব, জুলাই অভ্যুত্থান যাই বলেন না কেন সেটাকে কলঙ্কিত করবে এবং সেটার যে গুরুত্ব, সেটার যে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতা নষ্ট করবে। তার এই কথাতে যদি এটা প্রমাণিত হয় যে ওটা আসলে আন্দোলন ছিল না, ওটা আসলে ডক্টর ইউনূসের ওই থিওরিতে মেটিকুলাস ডিজাইন ছিল, যে ডিজাইনটা আসলে দেশের বাইরে থেকে হয়েছিল, একটা বড় ইনভেস্টমেন্ট ছিল এবং প্রত্যেকের পকেটে বড় বড়, সামনের সারির প্রত্যেকের পকেটে বড় বড় অঙ্কের টাকা ঢুকেছে, তাহলে কিন্তু সবাই কলঙ্কিত হয়ে যাবে। আর সবাইকে কলঙ্কিত করার কথা যখন মেজর আক্তার বলছেন, তখন জুলাই বিপ্লবের পক্ষের অন্যরা এই বক্তব্যকে কিভাবে নিচ্ছেন সেটা দেখার অপেক্ষায় থাকতে হবে আমাদের। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।